আসসালামু আলাইকুম। আজকে ক্লাসের টপিক হচ্ছে নিউরোলজি। নিউরোলজিটা আমরা আবিদ স্যারের বই থেকেই বেশিরভাগ পড়বো, তবে দুই একটা জিনিস আমাদেরকে এমআর মোল্লা স্যারের বই থেকেও পড়তে হবে, সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব ক্লাসের মধ্যে। আর মোটামুটি আপনাদের সিলেবাসে যা কিছু আছে সবকিছু আমার ক্লাসের মধ্যে আছে। সিলেবাসের বাইরে আরো অনেক কিছু পড়তে হয়, সেগুলো ক্লাসে আমরা পড়বো। প্রথমে এটা হচ্ছে আবিদ স্যারের বইয়ে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার নামই হচ্ছে সাডেন প্যারালাইসিস। সেটার ফার্স্ট পেজটাই দেখবেন এরকম দেওয়া যে সাডেন প্যারালাইসিস এর কিছু কজ ওখানে দেওয়া আছে। সাডেন প্যারালাইসিস কেন হয়? একটা বাচ্চা হঠাৎ করে প্যারালাইসিস নিয়ে প্রেজেন্ট করলো। বাচ্চাদের ক্ষেত্রে তো প্যারালাইসিস কমন না, আমরা অ্যাডাল্টে দেখছি যে হচ্ছে প্যারালাইসিস হয়, স্ট্রোক হয়, অনেক কিছু হয়, বাট বাচ্চাদের ক্ষেত্রে আসলে প্যারালাইসিস কমন না। যেমন এবারও হচ্ছে আজকে এমসিপিএস এর কোয়েশ্চেন দেখতেছিলাম রিটেনের, ওখানে একটা কোয়েশ্চেন আসছিল যে একটা বাচ্চা 3 দিন দুই বাইল্যাটারাল লোয়ার লিম্বের প্যারালাইসিস, সাডেন প্যারালাইসিস নিয়ে প্রেজেন্ট করছে, 3টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে? এরকম একটা কোশ্চেন রিটেনে আসছিল। তো এই সাডেন প্যারালাইসিস টপিক থেকে সবসময় সব ধরনের পরীক্ষার কোশ্চেন আসে। তো একটা বাচ্চা যখন সাডেন এরকম প্যারালাইসিস নিয়ে আসবে তখন আপনি হচ্ছে যদি জায়গা ভাগ করে বলেন যে নার্ভাস সিস্টেম কোন জায়গাটা ইনভলভ হয়েছে, সেইভাবে করে ভাগ করে আপনি ডিফারেন্সিয়াল গুলো বলতে পারবেন। স্পাইনাল কর্ডের কারণে যদি হয় তাহলে পোলিও, ট্রান্সভার্স মায়ালাইটিস, এগুলাতে হচ্ছে আপনার হঠাৎ করে বাচ্চা একটা লিম্বের প্যারালাইসিস নিয়ে আপনার কাছে আসবে। স্পাইনাল কর্ড টিউমারটাও যদি হঠাৎ করে বড় হয়ে কম্প্রেস করে সেটাও সাডেন আকারে প্রকাশ করতে পারে। গুলেনবারি সিনড্রোম, এটা হচ্ছে সবচেয়ে কমনেস্ট কজ সাডেন প্যারালাইসিস এর বাচ্চাদের ক্ষেত্রে। এছাড়া নিউরোমাস্কুলার জাংশন যদি বোটুলিজম ঠিক হয়, এগুলো তো কমন কজ না। একটা কমন কজ হচ্ছে স্ট্রোক। বাচ্চারা কিন্তু বাচ্চাদের মধ্যে অ্যাকুট স্ট্রোক সিনড্রোম বলে একটা জিনিস আছে, সেটা বাচ্চাদেরও স্ট্রোক হয়। সেই বাচ্চাদের আবার স্ট্রোক অনেকগুলো রিজনে হয়, ভাস্কুলার কজ আছে, কার্ডিয়াক কজ আছে। আপনাদের কত ভাগ করে পড়তে হবে না, আপনারা শুধু সাডেন প্যারালাইসিস এর কজ গুলো জানলেই হবে: স্পাইনাল কর্ড, পেরিফেরাল নার্ভ, নিউরোমাস্কুলার জাংশন, আর হচ্ছে ব্রেইন। তো এখন আমরা কয়েকটা ডিজিজ পড়বো, যেমন পোলিও। পোলিও হচ্ছে সিলেবাসে আছে, প্লাস পোলিও আপনার হচ্ছে ইপিআই শিডিউল, আমরা টিকা দিই যেহেতু এটা একটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, সেজন্য পোলিও পড়তে হয়। পোলিও যদিও বাংলাদেশে ইরাডিকেট হয়ে গেছে, তারপরও পোলিও আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়াতে আছে, এবং আমরা এখনো হইতে পারে এরকম যে ট্রান্সবর্ডার মাইগ্রেশনের কারণে পোলিও রোগী আমরা আমাদের এখানে পেয়ে যেতে পারি। পোলিও ভাইরাসের তিনটা, এটা একটা ভাইরাস, তিনটা টাইপ আছে, 1 2 3। এই তিনটার মধ্যে আপনার হচ্ছে সবচেয়ে বেশি এপিডেমিক, মানে সবচেয়ে বেশি স্প্রেড করতে পারে টাইপ 1 পোলিও, যেটা দিয়ে এর আগে সবসময় এপিডেমিক হয়েছে। আর এটা হচ্ছে আপনার প্যারালাইটিক ফর্মটা সবচেয়ে বেশি করে। ফিকোরাল রুটে, মানে হচ্ছে ইনফেক্টেড ওয়াটার বা ফুড থেকে আপনার ছড়াবে। আপনার পোলিও ভাইরাসটা খাওয়ার মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ পরে ডিজিজটা শুরু হয়। আর পোলিও ভাইরাসটা এফেক্ট করে ব্রেনের কয়েকটা জায়গায়। একটা হচ্ছে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল, তারপরে ব্রেন স্টেমে যেমন মেডুলা বা পন্সে যে ক্র্যানিয়াল মোটর নার্ভ গুলো আছে সেগুলা নিউক্লিয়াস, সেরেবেলামে যে নিউক্লিয়াস সেটা, আর হচ্ছে আপনার এছাড়াও সাবস্টেন্সিয়া নাইগ্রা বা রেড নিউক্লিয়াস যেটা, সেটাতেও এফেক্ট করতে পারে। পোলিও যাদের হয় তাদের ক্ষেত্রে 95% অ্যাসিমটোমেটিক থাকে, তবে 5 to 10% কেসে সিমটোমেটিক হতে পারে। তাও সিমটোমেটিক মানে কিন্তু আবার প্যারালাইসিস না। যেগুলো সিমটোমেটিক পোলিও তাদের মধ্যে আছে হচ্ছে আপনার অ্যাবর্টিভ পোলিও, মানে যেটা যে কোনো ভাইরাল নর্মাল যে সর্দি কাশি সেরকম ভাবে প্রেজেন্ট করে এবং বাচ্চা কমপ্লিটলি রিকভারি হয়ে যায়। তারপরে আরেকটা ক্যাটাগরি আছে যারা প্রেজেন্ট করে হচ্ছে মেনিনজাইটিস এর মতো। এখানে হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল যে মেনিনজাইটিস সেরকম মাথা ব্যথা, তারপরে নেক স্টিফনেস, এগুলো নিয়ে প্রেজেন্ট করে, বাট এখানেও প্যারালাইসিস হয় না। আর সবচেয়ে খারাপ যেটা প্যারালাইটিক পোলিও, সেটা আবার 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে 3টা জায়গায় লেশন হয় সেই অনুযায়ী, যেমন স্পাইনাল কর্ডে হইতে পারে, ব্রেন স্টেমে হইতে পারে, অথবা ব্রেন প্যারেনকাইমাতে হইতে পারে। এছাড়া পোলিওতে পেশেন্টের বাউল ব্লাডার ইনভলভমেন্ট থাকতে পারে। তারপরে হচ্ছে আপনার টেম্পারেচার যখন আসে তখন প্যারালাইসিস হয় না, জ্বরটা নেমে যাওয়ার পরে প্যারালাইসিস শুরু হয়। এরপরে পোলিও হওয়ার পরে মাসেল অ্যাট্রফি হইতে 1 থেকে 2 মাস সময় লাগে। এবং এই যে প্যারালাইটিক পোলিও, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়। এবং বাচ্চা যদি মারা যায় পোলিওতে তাহলে হচ্ছে আপনার ওই যে রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস বা ব্রেন স্টেমে যেখানে ইনভলভ হয়েছে সেখান থেকে ক্র্যানিয়াল নার্ভ লেশন হয়েছে, সেখান থেকে পেশেন্টের দেখা গেল যে হচ্ছে ফ্যারেঞ্জিয়াল মাসেল ইনভলভমেন্ট হয়েছে, ডিসফেজিয়া, ডিজার্ট্রিয়া, এগুলো হতে পারে। তবে মেইনলি বাচ্চা মারা যায় হচ্ছে রেসপিরেটরি কমপ্লিকেশনে, রেসপিরেটরি ফেলিওর থেকে বাচ্চা মারা যায়। আর এই যে প্যারালাইটিক পোলিও, তার মধ্যে যে 3টা ভাগ আছে: স্পাইনাল, বালবার মানে হচ্ছে ব্রেন স্টেম, আর পোলিও এনকেফেলাইটিস মানে হচ্ছে ব্রেন প্যারেনকাইমা।
এই তিনটা ভাগের কিছু প্রেজেন্টেশন আছে। হ্যাঁ, যেমন যদি স্পাইনাল পোলিওমাইলাইটিস হয়, এটা একদম টিপিক্যাল লোয়ার মোটর নিউরন লেশনের মতো করে আপনার কাছে প্রেজেন্ট করবে। যেটা বালবার বা ব্রেন স্টেম প্যারালাইসিস, সেখানে কি হবে, সেখানে হচ্ছে ব্রেন স্টেমের যে ক্র্যানিয়াল নার্ভ গুলো থাকে 7 থেকে 10 বা 7 থেকে 12, সেগুলার ইনভলভমেন্ট হলে যা ফিচার হইতে পারে সেভাবে প্রেজেন্ট করবে। আবার এই ব্রেন স্টেম প্যারালাইসিসে একটা ঝামেলা হচ্ছে যে ব্রেন স্টেমে আমাদের ভাইটালস যেগুলো থাকে, হ্যাঁ, হার্ট রেট, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, এগুলো তো ব্রেন স্টেম থেকে, এগুলোর সেন্টার কোথায়, মেডুলাতে। সো এখানে যখন ইনভলভমেন্ট হয় তখন পেশেন্টের ভাইটালস গুলো ফ্ল্যাকচুয়েট করবে। আর ব্রেন প্যারেনকাইমাতে ইনভলভমেন্ট হলে এটা দেখা যায় যে হচ্ছে আপনার পেশেন্ট ওই যে ইসের মতো এনকেফালাইটিস লাইক ফিচার, যেমন অন্যান্য ভাইরাল এনকেফালাইটিস যা হয় সেভাবে করে পেশেন্ট প্রেজেন্ট করবে। এই পোলিও এনকেফালাইটিসটা খারাপ, ব্রেন স্টেমের যেটা, সরি মানে ব্রেন প্যারেনকাইমার যেটা, এটা হচ্ছে খারাপ, কারণ এখানে বাচ্চা খুব সাডেনলি কোমাটোজ হয়ে যায়। কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন? এটা সাধারণত ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখে আমরা ডায়াগনোসিস করি, বা এখন কোথাও ইপিডেমিক চলতেছে এইসব দেখে আমরা ডায়াগনোসিস করি। তারপরে আমাদের কাজ হচ্ছে স্টুল থেকে ভাইরাসটাকে আইসোলেট করা। কিভাবে স্টুলটা নিবেন? স্টুলটা নিতে হবে, ধরেন আপনার জ্বর আসার প্রথম 14 দিনের মধ্যে স্টুল নিতে হবে, 2টা স্যাম্পল নিতে হবে 24 ঘন্টার পার্থক্যে। তারপরে হচ্ছে এক একবার আপনি 8 থেকে 10 গ্রাম করে স্টুল নিবেন। স্টুলটাকে আপনাকে কোল্ড বক্সে রাখতে হবে, মানে যেখানকার টেম্পারেচার 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। এভাবে করে স্টুলটা কালেক্ট করে আপনাকে মহাখালী আইপিএইচ বিল্ডিং এ পাঠাইতে হবে, ওখানে শুধুমাত্র পরীক্ষা হয়। স্টুল থেকে আপনার ভাইরাসটা আইসোলেট করা হয়। আর এদিক দিয়ে হচ্ছে আপনি চাইলে ব্লাড থেকেও পোলিওর অ্যান্টিবডি পিসিআর মেথডে, বা হচ্ছে পোলিও ভাইরাসটাকে পিসিআর মেথডে আপনি ডিটেক্ট করতে পারেন। স্টুল থেকেও পিসিআর করা যায়। এটার প্রগনোসিস কিরকম? যেখানে প্যারালাইসিস হয়, যে প্যারালাইটিক পোলিও হয়, সেটা সাধারণত ভালো হয়ে যায় ওভার টাইম। এবং যদি এটা 6 মাসের মধ্যে ভালো না হয় তাহলে ধরে নেবেন যে এটা আর ভালো হবে না। এবং পোলিও থেকে পেশেন্ট মারা, মর্টালিটি রেট হচ্ছে 5 to 10%। এবং মোস্টলি ওই যেটা বললাম আপনার রেসপিরেটরি ফেলিওর থেকে মারা যায়, তো কার্ডিও রেসপিরেটরি ডিসফাংশন থেকে পেশেন্ট মারা যায়। এটা কোনো ট্রিটমেন্ট নাই, যেহেতু ভাইরাল ইনফেকশন, এবং এটাতে কোনো অ্যান্টিভাইরালও কাজ করে না। তো যেটা ভালো হবে এমনিতেই হবে, যেটা খারাপ হবে সেটা আসলে আমাদের করার কিছু নাই। গুলেনবারি সিনড্রোম খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য অবশ্যই ভালো করে পড়বেন। এটা একটা পোস্ট ইনফেকশাস পলিনিউরোপ্যাথি, মানে একটা যে কোনো ইনফেকশন হয়, কিডনি ইনফেকশন হয়, এই যে প্যাথোজেনিক ভাইরাস ব্যাকটেরিয়ার নামগুলো বলা আছে। খালি আমরা জানি ক্যাম্পালোব্যাক্টর জেজুনিটাই কমনলি আমরা উচ্চারণ করি, কিন্তু এটা ছাড়াও মাইকোপ্লাজমা, এপস্টেইন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস দিয়েও জিবিএস হইতে পারে। এগুলা দিয়ে ইনফেকশন হওয়ার পরে এটার এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, সেই অ্যান্টিবডি গুলো গিয়ে আমাদের পেরিফেরাল নার্ভের মাইলিন শীথকে ডিস্ট্রয় করে। মাইলিন শীথের কাজ হচ্ছে নার্ভ যে স্টিমুলাস সেটাকে কন্ডাক্ট করা। ডিমাইলিনেশন হয়ে গেলে কি হবে? এখানে এটা তো একটা পোস্ট ইনফেকশাস ইমিউন মেডিয়েটেড ডিমাইলিনেশন। তাহলে কি হবে, মাইলিন শীথ গুলো নষ্ট হয়ে গেলে সেই নার্ভটা নার্ভ কন্ডাকশন করতে পারবে না। তখন কি হবে, নার্ভ ইম্পালস কন্ডাক্ট না হলে পেশেন্টের লোয়ার মোটর টাইপ অফ নিউরন লেশন হবে। পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে? প্রথমে একটু ব্যথা থাকবে বা টেন্ডারনেস থাকবে মাসেল গুলোতে। তারপরে হঠাৎ করে সিমেট্রিক্যালি দুই পাশেই একসাথে প্যারালাইসিস শুরু হবে, পা থেকে শুরু হবে, আস্তে আস্তে করে উপরের দিকে উঠবে, এবং যখন রেসপিরেটরি মাসল ইনভলভ হবে তখনই সাধারণত বাচ্চাদেরকে আইসিইউ তে নিতে হয়, এছাড়া হসপিটালেই ম্যানেজ করা যায়। এটা হচ্ছে আপনার ডিস্টাল মাসেল গুলো বেশি এফেক্টেড হয়, যেমন ধরেন পায়ের ক্ষেত্রে ওই পায়ের পাতাটা বেশি এফেক্টেড হবে থাইয়ের থেকে, এরকম। ফিচারটা হবে লোয়ার মোটর নিউরন লেশনের মতো। তারপরে ব্রেন স্টেমেও এটা ছড়ায় যেতে পারে, যখন উপরের দিকে উঠতে থাকবে ব্রেন স্টেমেও চলে যাবে। ব্রেন স্টেমে উঠে গেলে এখানে ক্র্যানিয়াল নার্ভ 5, 7, 9, 10, 11, 12 এগুলো ইনভলভ হবে, এবং সেই অনুযায়ী যেই ক্র্যানিয়াল নার্ভটা ইনভলভ হবে সেই অনুযায়ী আপনি লেশনের ফিচার পাবেন। এখানেও অটোনমিক ইনভলভমেন্ট হবে যদি ব্রেন স্টেম ইনভলভ হয়। বাউল ব্লাডার ডিসফাংশন এখানেও থাকবে। কি হবে, বাওয়েল এবং ব্লাডার ইনকন্টিনেন্স হবে, মানে পেশেন্ট বুঝতে পারবে না সে প্রস্রাব করে দিচ্ছে, পায়খানা লাগলে সে চাপটা সে অনুভব করতে পারবে না, এটা। তারপরে রেডিকুলোপ্যাথি যে ওয়ার্ডটা, এটা মানে হচ্ছে আপনার স্পাইনাল কর্ডের কোনো সেগমেন্ট যদি ইনভলভ হয় সেটাকে রেডিকুলোপ্যাথি বলা হয়। এখানে পেশেন্ট বেড রিডেন হয়ে যায়, যার ফলে পেশেন্টের অ্যাসপিরেশন নিউমোনিয়া বা বেড সোর হইতে পারে। রেসপিরেটরি ফেলিওর হয়ে যেতে পারে, এবং রেসপিরেটরি ফেলিওর থেকে পেশেন্ট মারা যেতে পারে। ইনভেস্টিগেশন কি, আমরা মেইনলি জিবিএস টাকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি, একদম খুব টিপিক্যালি এটা পা থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে, এটা দেখে আমরা ডায়াগনোসিস করি যেটা গুলেনবারি সিনড্রোম। তারপরে হচ্ছে সিএসএফ স্টাডি করতে হয়। সিএসএফ এ আপনি যেটা পাবেন, মানে সেল কাউন্ট বাড়বে না, বাট অ্যালবুমিন অনেক বেড়ে যাবে।
কারণ ওই যে নার্ভ গুলোতে যে ডিমাইলিনেশন হয়েছে, সেই ডিমাইলিনেশন হওয়ার কারণে প্রোটিন গুলো সিএসএফ এ চলে আসে, যার ফলে অ্যালবুমিনোসাইটোসিস না। যেমন আপনি যদি মেনিনজাইটিস তো বাড়ে না, সেলও তো বেড়ে যায়, কিন্তু গুলিনবেরি সিনড্রোমে প্রোটিন বাড়বে, সেল বাড়বে না। এটাকে বলা হয় যে অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। প্রোটিন কাউন্ট 400 থেকে 500 মিলিগ্রাম পার ডেসিলিটারের মতো হইতে পারে। এখানে গ্লুকোজ নর্মাল থাকে, কিন্তু মেনিনজাইটিসে কি হয়, গ্লুকোজ কমে যায়। স্টুল কালচার করে ক্যাম্পাইলোব্যাক্টর পাইতে পারেন, যেটা আমরা কখনো করা হয় না আসলে, সত্যি কথা। নার্ভ কন্ডাকশন স্টাডি, ইলেকট্রোমায়োলোগ্রাম, নার্ভ বায়োপসি এগুলোও করা যেতে পারে, বাট আমরা এতদূর পর্যন্ত করি না। আমরা শুধু একটা সিএসএফ করি, ক্লিনিক্যাল ফিচারের সাথে মিলাই, জিবিএস সাসপেক্ট হলে আমরা জিবিএস এর ট্রিটমেন্ট দিই। জিবিএস এর ট্রিটমেন্টটা এই জন্য দেখাইছি কারণ এটা পরীক্ষা আসছে। জিবিএস এ এখানে ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয় 5 দিন ধরে। ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন কি করে, ওই যে অ্যান্টিবডি গুলো তৈরি হয়েছিল সেগুলোকে ব্লক করে দেয়, যার ফলে ফার্দার অ্যান্টিবডি আপনার ডিমাইলিনেশন করতে পারে না। প্লাজমা ফেরিসিস এর কথা বলা হয়েছে, যেটা রিকভারি করতে হেল্প করে। প্লাজমা ফেরিসিস মানে প্লাজমা পাল্টানো। প্লাজমা পাল্টায় ফেলে ওই অ্যান্টিবডি গুলো চলে বের করে ফেলা হচ্ছে, যার ফলে পেশেন্ট তাড়াতাড়ি রিকভারি করে। এখানে হচ্ছে আপনার ইন্টারফেরনও একসময় দেওয়া হতো, এখন হয় না। আর কর্টিকোস্টেরয়েডের কোনো রোল নাই, মেনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট। প্রগনোসিস কি, এখানে 90% বাচ্চাই ভালো হয়ে যায়, তবে যেসব বাচ্চাদের ক্র্যানিয়াল নার্ভ ইনভলভ হয়, যাদের ইনটিউবেশন লাগে মানে আইসিইউ লাগে, যারা শুরুতেই অনেক বেশি খারাপ ফিচার নিয়ে প্রেজেন্ট করে, এই বাচ্চাগুলো প্রগনোসিস খারাপ, এবং এখানে 1 to 2% বাচ্চা মারা যায় রেসপিরেটরি ফেলিওর বা কার্ডিয়াক অ্যারিথমিয়া থেকে। ট্রান্সভার্স মাইলাইটিস ভাবে করে পরীক্ষায় আসে না, সো এটা খুব একটা জরুরি না। আমি লেকচারে রাখছি, একটু দেখে নিবেন সবাই, রিডিং দিবেন। এটা হচ্ছে আপনার স্পাইনাল কর্ডে যে কোনো একটা স্পেসিফিক সেগমেন্টে ইনফ্লামেশন হয়। মায়োলাইটিস মানে স্পাইনাল কর্ড সেকশনে ইনফ্লামেশন, ট্রান্সভার্স মানে হরাইজন্টাল আর কি। তাহলে যে কোনো একটা স্পাইনাল কর্ড সেকশনে ইনফ্লামেশন হলে সেটাকে ট্রান্সভার্স মায়োলাইটিস বলা হয়। এটা যে কোনো হচ্ছে আপনার একটা এটা পোস্ট ইনফেকশাস না, এটা যে কোনো একটা এমনিতেই ইনফ্লামেশন থেকে হইতে পারে। এটা হচ্ছে আপনার যে সেগমেন্টটা ইনভলভ হবে, সেই সেগমেন্টের আপনি লোয়ার মোটর নিউরন লেশন পাবেন, ওটার নিচের লেভেল গুলাতে আপনি আপার মোটর নিউরন লেশনের ফিচার পাবেন, ওই যে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমের মতো। আর এটার উপরের ফাংশন নর্মাল থাকবে। ট্রান্সভার্স মাইলাইটিসে পেশেন্ট যে ইনিশিয়ালি লস অফ সেন্সেশন, প্যারাস্থেসিয়া এগুলা নিয়ে প্রেজেন্ট করে, তারপরে আপনার ওখানে ওই যে লোয়ার মোটর আপার মোটর নিউরন মিক্সড ফিচার পাওয়া যায় যে লেভেল অনুযায়ী। অটোনমিক ডিসফাংশনও থাকতে পারে। এটাকে আপনাকে এমআরআই অফ দ্য স্পাইন করে দেখতে হয়। এমআরআই স্পাইনে আপনি যেই সেগমেন্টে হচ্ছে লেশন, ওই সেগমেন্টটা এরকম সাদা সোয়েলেন এভাবে দেখতে পাবেন। সাধারণত আপনার মোস্ট ফ্রিকুয়েন্টলি থোরাসিক রিজিয়নটাতে ইনভলভমেন্ট বেশি হয়। সিএসএফ স্টাডি করলে আপনি এখানে সেল কাউন্ট অল্প একটু বেশি পাবেন, এবং সেই সেলগুলো হচ্ছে মেনলি লিম্ফোসাইট। আর প্রোটিনটা এলিভেটেড পাবেন, বাট জিবিএস এর মতো বা মেনিনজাইটিস এর মতো এত বেশি না। এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় হচ্ছে মিথাইল প্রেডনিসোলোন আইভি দেওয়া হয় 5 দিনের জন্য, কারণ এটা একটা ইনফ্লামেটরি ডিজিজ। সো এখানে স্টেরয়েডই ভালো কাজ করে। প্লাজমা ফেরিসিসের এখানে কোনো রোল নাই, যেখানে অ্যান্টিবডি যেহেতু এটার সাথে রিলেটেড না। এটা খুব এটা যেটা হয় রিকভারিতে এক এক বাচ্চার ক্ষেত্রে এক এক রকম, কারো স্পিডে হয়, কারো স্লো হয়। এটা রিকভারিটা হচ্ছে গার্ডেড আর কি, সবার ক্ষেত্রে মানে আপনি একটা নির্দিষ্ট বলতে পারবেন না যে বাচ্চা এতদিনের মধ্যে ভালো হয়ে যাবে বা কিছু। এবং কিছু বাচ্চার রেসিডুয়াল উইকনেস থেকেই যায়। এখন 3টা ডিজিজের মধ্যে পার্থক্য দেওয়া আছে ওই চ্যাপ্টারের লাস্টে, এটা একটা সামারি। পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্যটা সবাই ভালো করে পড়বেন। ভিতরে ডিজিজ গুলো যদি বুঝতে না পারেন তাহলে এই পার্থক্যটা পড়ে নিলেই হবে। জিবিএস, পোলিও, ট্রান্সভার্স মাইলাইটিস এর পার্থক্য এটা সুন্দর করে পড়বেন। মাইস্থেনিয়া গ্রেভিস পরীক্ষায় আসে না, বাট আপনার এটা অবশ্যই পড়তে হবে রিডিং। মাইস্থেনিয়া গ্রেভিস এটা আবিদ স্যারের বই আছে। এটা একটা অটোইমিউন ডিজিজ নিউরোমাসকুলার জাংশনের, যেখানে কিনা পেশেন্ট মাসেল ফ্যাটিক নিয়ে প্রেজেন্ট করে। সকালের দিকে বাচ্চা ভালো থাকে, সন্ধ্যার দিকে গিয়ে ওর মাসেল গুলো উইক হয়ে যায়। স্পেশালি কি করতে পারে না, চোখের আইলিড গুলো ড্রুপিং হয়ে যায়, তারপরে মাথা আঁচড়াইতে গেলে হাত উপরে উঠাইতে পারে না, খাবার চাবানোর সময় চোয়ালে সে উইকনেস ফিল করে। এরকম ফিচার নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করবে। এখানে কি হয়, এখানে কিছু অটো অ্যান্টিবডি তৈরি হয়। পোস্টসিনাপটিক যে এই যে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর গুলো আছে, আপনারা তো এই সিনাপসের স্ট্রাকচারটা তো জানেন, এটা একটা সিনাপটিক ভেসিকল। এখান থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয় নার্ভ এন্ডে, এবং পোস্টসিনাপটিক যে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর গুলো আছে সেখানে গিয়ে অ্যাসিটাইলকোলিনটা বাইন্ড করে। তো এই রিসেপ্টরের এগেনস্টে অ্যান্টিবডি যদি তৈরি হয়, তাহলে এই রিসেপ্টর গুলো কি হবে, ব্লক হয়ে যাবে অ্যান্টিবডি দিয়ে। এই যে অ্যাসিটাইলকোলিন গুলো আসে, সেগুলো এটার সাথে বাইন্ড করতে পারবে না, যার ফলে আপনার অ্যাসিটাইলকোলিন কাজ করতে পারতেছে না। তাহলে হচ্ছে যখন নাম্বার অফ ফাংশনাল অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর কমে গেল,
তখন যদি হচ্ছে 30%-এর বেশি কমে যায়, নর্মাল যা তার থেকেও 30%-এর বেশি কমে গেল, তখনই হচ্ছে পেশেন্ট ক্লিনিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট করবে। এটা হচ্ছে আপনার এটাই। এখানে হচ্ছে এটা দিয়েই আপনি যেটা হয় যে আমাদের বডিতে যে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর গুলো আছে, এগুলো আপনার এমনিতেও সন্ধ্যার দিকে আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে যেতে থাকে। তার মধ্যে যদি মাইস্থেনিয়া গ্র্যাভিস হয়, তখন পেশেন্ট আরো বেশি সিমটোমেটিক ফিচার নিয়ে প্রেজেন্ট করে। পেশেন্ট এই যে যেটা বললাম, টোসিস নিয়ে প্রেজেন্ট করে, ফেসিয়াল এক্সপ্রেশন দিতে পারে না, খাবার চাবাইতে পারে না, তারপরে হচ্ছে হাত মাথার উপরে তুলে রাখতে পারে না। এটা আপনি কিভাবে করে ডায়াগনোসিস করবেন? একে তো হিস্ট্রি পাইলেন আপনি, তার সাথে আপনি যেটা করবেন টেনসিলন টেস্ট বা এড্রোফোনিয়াম টেস্ট। এখানে কি হয়, এড্রোফোনিয়াম যেটা আইভি, এটা হচ্ছে একটা শর্ট অ্যাক্টিং অ্যাসিটাইল কোলিনেস্টারেজ ইনহিবিটর। কোলিনেস্টারেজ যে ইনহিবিটর এড্রোফোনিয়াম, এটা যদি আপনি ইনজেকশন দেন উইদিন সেকেন্ডস পেশেন্টের সিমটম ইমপ্রুভ করে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, এটাই মাইস্থেনিয়া গ্র্যাভিস ছিল। এরপরে হচ্ছে আপনি ইসে করবেন, মানে ডায়াগনোসিস এভাবে করা হয়। এছাড়াও আপনি এরপরে কনফার্ম হবেন কিভাবে, অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর যে অ্যান্টিবডি গুলো তৈরি হয়, সেই অ্যান্টিবডি অ্যাসে করা যায়, এখন করা যায়, আগে করা যেত না। এই 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 অ্যান্টিবডি গুলো অ্যাসে করলে যদি দেখেন অ্যান্টিবডি বেশি, তখন আপনি বলবেন যে হ্যাঁ, এটা মাইস্থেনিয়া গ্র্যাভিস। তারপরে হচ্ছে আপনার থাইমাসে যদি টিউমার থাকে, অনেক সময় মাইস্থেনিয়া গ্র্যাভিস সাথে এটা অ্যাসোসিয়েটেড, সেই জন্য থাইমাসের যদি থোরাক্সে সিটি স্ক্যান করেন, থাইমাসে টিউমার পেলেও আপনি মাইস্থেনিয়া গ্র্যাভিস বলতে পারবেন। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে ওই যেটা আমরা অ্যাড্রোফোনিয়াম টেস্ট বা টেনসিলন টেস্টে ইউজ করি, কোলিনেস্টারিন ইনহিবিটিং ড্রাগ, ওটাই হচ্ছে ট্রিটমেন্ট। এটার কমার্শিয়াল এটা হচ্ছে আপনার এমনিতে জেনেরিক হচ্ছে পাইডোস্টিগমিন দেওয়া হয়, নিওস্টিগমিন দেওয়া যেতে পারে। আর যেহেতু এখানে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সো এখানেও আপনি প্লাজমা ফেরেসিস করতে পারবেন। আর থাইমাসে টিউমার থাকলে সেই টিউমারটা রিসেকশন করে দিতে হবে। এরপরে এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট স্লাইড, এই চ্যাপ্টারটার নামই কনভালশন, আবিদ স্যারের বইয়ে আছে। এখানে হচ্ছে পেশেন্টের কনভালশন নিয়ে আপনার কাছে আসে, সেটা উইথ ফিভার উইদাউট ফিভার যদি হয়, কিভাবে করে আপনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বের করবেন। কনভালশন উইথ ফিভার সবচেয়ে কমনেস্ট কজ হচ্ছে আপনার ফেব্রাইল কনভালশন, বাচ্চাদের সবচেয়ে কমন। সেকেন্ড হচ্ছে মেনিনজাইটিস, এরপরে এনকেফালাইটিস, এরপরে হচ্ছে সেরেব্রাল অ্যাবসেস। আর কনভালশন উইদাউট ফিভার যদি হয়, তাহলে হচ্ছে ইপিলেপসি সবচেয়ে কমনেস্ট। এছাড়া বিভিন্ন রকম এনকেফেলোপ্যাথি আছে, হ্যাঁ, হাইপারটেনসিভ, হেপাটিক, ইউরেমিক, অনেক ধরনের এনকেফেলোপ্যাথি আছে, এগুলো কজ। তারপরে হেড ইনজুরি হইতে পারে, তারপরে স্ট্রোক হইতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন হতে পারে, এবং মেটাবলিক অ্যাবনরমালিটিস গুলো হইতে পারে। এগুলো হচ্ছে কনভালশন উইদাউট ফিভারের ডিফারেন্সিয়াল। এই বক্সটা ভালো করে মুখস্থ করবেন, এটা লাগবে না। আচ্ছা, এরপরে আসেন ফেব্রাইল কনভালশন, যেটা থেকে সবসময় পরীক্ষার প্রশ্ন আসে। জ্বর আসলে খিঁচুনি হয়, জ্বর আসার উইদিন 24 আওয়ার্স এর মধ্যে পেশেন্টের একটা খিঁচুনি হবে। এখানে সাধারণত 6 মাস থেকে 60 মাস বয়সী বাচ্চাদের এটা কমনলি হয়, তাও 14 থেকে 18 মাস বয়সে সবচেয়ে বেশি হয়। টেম্পারেচার 38 ডিগ্রি সেলসিয়াস বা 100.4 ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠলেই কনভালশনটা হয়। এটার সাথে কোনো মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট, কোনো সিএনএস ইনফেকশন বা ইপিলেপসি, এগুলো কোনো কিছু অ্যাসোসিয়েটেড থাকে না। ফেব্রাইল কনভালশন আপনার হচ্ছে 4 রকমের আছে। একটা হচ্ছে সিম্পল, যেটাতে নর্মাল জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার হয় এবং 15 মিনিটের কম থাকে কনভালশনটা। একটা আছে অ্যাটিপিক্যাল। অ্যাটিপিক্যাল ফেব্রাইল সিজারে কি হয়, সেখানে পেশেন্টের ওই জেনারেলাইজড টনিক ক্লনিক কনভালশন হয় না, এখানে হইতে পারে কোন একটা ফোকাল মানে স্পেসিফিক, যে কোনো একটা হাত, যে কোনো একটা পা, যে কোনো একটা মাসেল গ্রুপ ইনভলভ থাকে, এবং কনভালশন 15 মিনিটের বেশি হইতে পারে। এবং এটা সাধারণত 24 ঘন্টার মধ্যে আরেকবার হয়। আর যেটা সিম্পল ফেব্রাইল সিজার, সেটা 24 ঘন্টার মধ্যে একবারই কনভালশন হয়, এর বেশিবার হয় না। আর ইন বিটুইন বাচ্চারা মানে প্লেফুল থাকে। একটা আছে ইপিলেপটিকাস, ফেব্রাইল স্ট্যাটাস ইপিলেপটিকাস। এমনিতে তো স্ট্যাটাস ইপিলেপটিকাস মানে 30 মিনিটের বেশি কনভালশন। এখন ফেব্রাইল সিজার থেকেও যদি কনভালশন 30 মিনিটের বেশি থাকে, সেটাকে আমরা ফেব্রাইল স্ট্যাটাস ইপিলেপটিকাস বলতেছি। এখানে ফোকাল কনভালশনও হইতে পারে, জেনারেলাইজ কনভালশনও হইতে পারে। আর হচ্ছে সিম্পল ফেব্রাইল সিজার প্লাস, যেটা হচ্ছে আপনার সিম্পল যে ফেব্রাইল সিজারটা আমরা পড়ছিলাম, জেনারেলাইজ টনিক ক্লনিক 15 মিনিটের কম, ওই সিজারটাই 24 ঘন্টার মধ্যে যদি আরেকবার রিকারেন্স হয়, তাহলে সেটা হচ্ছে আপনার সিম্পল ফেব্রাইল সিজার প্লাস। খুব সহজ ক্লাসিফিকেশন, এখান থেকে আমি একবার একটা কোশ্চেন আসতে দেখছিলাম, সেজন্য এই বক্সটা আমি রাখছি, এটা পড়বেন। ফেব্রাইল সিজার ওই যে 6 থেকে 60 মাস বয়সে বেশি হয়, 14 থেকে 18 মাস বয়স কমনলি পিক এজ। তারপরে জেনারেলাইজড টনিক ক্লনিক কনভালশন 24 ঘন্টায় একবার হয়, ফিউ সেকেন্ডস থেকে ফিউ মিনিটস পর্যন্ত এটা পারসিস্ট করে, কখনোই 15 মিনিটের বেশি থাকে না। তারপরে হচ্ছে জ্বর আসার সাথে সাথে কনভালশন হবে, পেশেন্টের কোনো সাইন্স অফ মেনিনজাইটিস থাকবে না,
কনভালশন যখন থাকবে না ওই টাইমটাতেও কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট থাকবে না, যেমন মেনিনজাইটিস বা যে কোনো আপনার ব্রেন লেশনে যেটা হয়, কনভালশন হওয়ার পরও পেশেন্টের হয়তো দেখা যায় যে আনকনসিয়াসনেস থাকে, বাউল ব্লাডার ইনভলভমেন্ট থাকে বা কিছু একটা থাকে, এখানে সেরকম কোনো কিছু থাকে না। তারপরে হচ্ছে ফেব্রাল কনভালশনে পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকতে পারে। আপনি হিস্ট্রি নিয়ে দেখবেন যে বাচ্চাটার চাচা বা ফুপি প্যাটার্নাল সাইডে অন্য কারো এরকম জ্বর আসলে খিঁচুনি হইতো। এখন আপনি সব বাচ্চার ক্ষেত্রে তো আর লাম্বার পাংচার করবেন না, কাদের করবেন? আপনি বুঝতেছেন ফেব্রাইল সিজার পেশেন্ট, কারণ হচ্ছে পেশেন্ট প্লেফুল, নেক স্টিফনেস নাই, কিছু নাই, তো আপনি বুঝতেছেন ফেব্রাইল কনভালশন, কিন্তু তারপর আপনি কাদের ক্ষেত্রে আপনি হচ্ছে এলপি করবেন? বাচ্চা বয়স 6 মাসের কম যদি হয়, কারণ 6 মাসের কম বয়সী বাচ্চাদের মেনিনজাইটিস সাসপেক্ট করে আপনাকে করতে হবে। যে বাচ্চাটা দেখতে খুবই অসুস্থ, যে বাচ্চাগুলো ইপিআই শিডিউলের ভ্যাকসিন গুলো পায়নি, যে ভ্যাকসিন গুলো দিলে আমাদের মেনিনজাইটিস প্রিভেন্ট হয়, সেই ভ্যাকসিন যদি কোনো বাচ্চা না পায়, যে বাচ্চাটা অন্য হাসপাতালে হয়তো অ্যান্টিবায়োটিক খায় আসছে কিন্তু তারপরে কনভালশন পারসিস্ট করতেছে, আর আপনার কাছে যদি মনে হয় যে বাচ্চাটা বেশি অসুস্থ, মেনিনজাইটিস কিনা একটু সন্দেহ লাগতেছে, সেক্ষেত্রে আপনি এলপি করতে পারেন। তবে আসলে হাসপাতাল সেটিং এ আমরা সব বাচ্চারই প্রথম অ্যাটাকের সময় একটা এলপি করেই দিই। এখানে কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বলা আছে যে ফেব্রাইল কনভালশন কাদের হইতে পারে। 1 বছরের নিচে বাচ্চারা বেশি সাসেপ্টেবল থাকে, যাদের হচ্ছে উম, আহ, একটা কনভালশন হয়েছিল ফেব্রাইল কনভালশন, কিন্তু জ্বর আসার সাথে সাথে কনভালশন হয়েছে, মানে জ্বর একটু 100 পার হইতেই কনভালশন হয়ে গেছে, সেই বাচ্চাটার ভবিষ্যতে আবার হইতে পারে, কারণ ওর টেম্পারেচার ইনস্টেবিলিটি আছে, মানে ও অল্প টেম্পারেচারেই ওর জ্বর আসার একটা খিঁচুনি হওয়ার টেন্ডেন্সি আছে। তো এই বাচ্চাটার আবার হইতে পারে। এছাড়াও ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকলে, যেসব বাচ্চারা ছেলে, তারপরে হচ্ছে ডে কেয়ারে থাকলে, যাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, তাদের ফেব্রাইল কনভালশন বেশি হয়। ভবিষ্যতে কিভাবে আপনি রিকারেন্সটা প্রিভেন্ট করবেন এই ফেব্রাইল কনভালশনে বাচ্চাকে সবাই ছুটির কাগজে আমরা একটা জিনিস লিখে দিই না, যে হচ্ছে পরবর্তীতে জ্বর আসা মাত্রই প্যারাসিটামল সিরাপ খাবে 72 ঘন্টা, সাথে হচ্ছে ট্যাবলেট সেডিল খাবে, কনভালশন হলে হাসপাতালে চলে আসবে, এরকম একটা আমরা ছুটির কাগজে সাজেশন লিখে দিই। ওইটাই হচ্ছে আপনার প্রিভেনশন। জ্বর আসলেই জ্বর কমাইতে হবে, আর হচ্ছে আপনার প্রোফাইল্যাক্সিস হিসেবে কনভালশন যাতে না হয় ডায়াজেপাম দেওয়া যায়, কমনলি ডায়াজেপামই দেয়, সেডিল যেটা। এছাড়াও ক্লোবাজাম দেওয়া যায়, নাইট্রাজেপাম, এগুলো দেওয়া যায়। মেনিনজাইটিস, মেনিনজাইটিস থেকে পড়তে হবে কোন অর্গানিজম দিয়ে কোন বয়সে মেনিনজাইটিস হয়, যেমন নিওনাটাল পিরিয়ডে ইকোলাই, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, ক্লিশ্চেরিয়া, এগুলা দিয়ে হয় কমনলি। আর বড় বাচ্চাদের ক্ষেত্রে হিমোফাইলাস, স্ট্রেপ্টোকক্কাস, নেইসেরিয়া মেনিনজাইটিস, এগুলা দিয়ে বেশি হয়। এইখানে হচ্ছে আপনার মেনিনজাইটিস 3 রকম: পায়োজেনিক মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, 3 রকম। তার মধ্যে কমন হচ্ছে আপনার পায়োজেনিক মেনিনজাইটিসটাই। এখানে আপনার যেটা হয়, এই যে অর্গানিজমটা সেটা সাধারণত ব্লাড বর্ন অর্গানিজম, মানে ব্লাডে কোনো এক ভাবে ইনফেকশনটা পৌঁছেছে, সেটা হতে পারে কানের ইনফেকশন থেকে, নাক কান গলা যে কোনো ইনফেকশন থেকে হতে পারে। হ্যাঁ, এই ইনফেকশনটা ব্লাডে যাবে, ব্লাড থেকে আপনার ল্যাটারাল ভেন্ট্রিকুলার কর্ড প্লেক্সাসে যাবে, তারপরে হচ্ছে সেখান থেকে সিএসএফ এর মাধ্যমে সাবআরাকনয়েড স্পেসে যাবে, সাবআরাকনয়েড স্পেসে গিয়ে সেটা মাল্টিপ্লাই করবে, ইনফ্লামেশন করবে মেনিনজেসে, এটাই হচ্ছে মেনিনজাইটিস। এন থেকে ইনফ্লামেটরি মেডিয়েটর গুলো রিলিজ করবে এবং আস্তে আস্তে করে ব্রেন টিস্যুকে ইনভলভ করতে পারে। খালি মেনিনজেসে ইনফ্লামেশনটা সীমাবদ্ধ থাকে না, এখান থেকে সে ব্রেইনে ইনফ্লামেশন করতে পারে, যেমন সেরেব্রাইটিস, সেরেব্রাল ইনফেকশন, স্ট্রোক, এগুলা হইতে পারে। তারপর ব্রেনে যে ব্লাড ভেসেল সেগুলা তো ইনভলভ করতে পারে, ভাস্কুলাইটিস হইতে পারে, ভিসোস্পাজম হইতে পারে, ভাস্কুলার অক্লুশন হইতে পারে। মেনিনজিয়াল ইরিটেশন যখন হয় স্পাইনাল নার্ভ রুটে, এই তখন হচ্ছে আপনার পেশেন্ট ওই যে নেক স্টিফনেস, কার্নিক সাইন, ব্রুডজিনস্কি সাইন, এগুলো নিয়ে প্রেজেন্ট করে। তারপরে যখন সিএসএফ, মানে ওই যে আপনার কর্ড প্লেক্সাস গুলোতে যখন ইনফ্লামেশন হয় তখন সিএসএফ প্রোডাকশন বেড়ে যায়, অথবা ইনফ্লামেশনের কারণে এখানে ইডিমা হয়। এভাবে করে আপনার ব্রেইনের ভিতরে ইন্টারক্রানিয়াল প্রেসার বেড়ে যেতে পারে। ইন্টারক্রানিয়াল প্রেসার বাড়ার যে থিওরি গুলো আছে, একটা হচ্ছে সাইটোটক্সিক সেরেব্রাল ইডিমা, ভেসোজেনিক সেরেব্রাল ইডিমা, কারণ ভাস্কুলার পারমিয়াবিলিটি, যে কোনোখানে ইনফ্লামেশন হলে ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ে, এটা আরেকটা থিওরি। ইন্টারস্টিশিয়াল সেরেব্রাল ইডিমা মানে হচ্ছে ব্রেনের মধ্যে আপনার হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে গেছে, এগুলো হচ্ছে আইসিপি বাড়ার মেকানিজম। কনভালশন হইতে পারে, কনভালশনটা কেন হয়, কারণ সাধারণত এটার সাথে আপনার সেরেব্রাল ইনফার্কশন থাকে বা সেরেব্রাল ইনফ্লামেশন থাকে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, বিশেষ করে সোডিয়াম হচ্ছে আপনার কমে যায়। তারপরে পেশেন্টের হাইড্রোকেফালাস হইতে পারে, কারণ হচ্ছে ওই যে আপনার ইনফ্লামেশন হয়ে সিএসএফ সার্কুলেশনে পাথওয়ে অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, সেখান থেকে হাইড্রোকেফালাস হয়, অথবা সিএসএফ প্রোডাকশন একদম ওভার প্রোডাকশন হয়ে যেতে পারে, সেখান থেকে হাইড্রোকেফালাস হয়। তারপরে পেশেন্ট প্রেজেন্ট করে, বড় বাচ্চা হলে তো টিপিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট করে, নিওনেট হলে নিওনেটাল সেপসিসের ফিচার নিয়ে প্রেজেন্ট করে, নন স্পেসিফিক।
এক্সামিনেশনে যদি ফন্টানাল খোলা থাকে তাহলে আপনি রেস্ট যে ইয়া পাইতে পারেন, বাল্জ ফন্টানালি পেতে পারেন। আর সায়েন্স অফ মেনজিয়াল ইরিটেশন খুব ছোট বাচ্চাদের পাওয়া যায় না, 1.5 বছরের নিচে বাচ্চাদের আপনার সায়েন্স অফ মেনজিয়াল ইরিটেশন ওভাবে করে পাওয়া যায় না। খুব বেশি হলে নেক স্টিফনেসটা পাইতে পারেন, পেশেন্ট কোমাটোজ হয়ে যেতে পারে। তারপর ক্র্যানিয়াল নার্ভ লেশনের ফিচার নিয়ে আসতে পারে, আপার মোটর নিউরন লেশনের ফিচার নিয়ে আসতে পারে। আর আপনি যদি আন্ডারলাইং কজ খুঁজতে যান তখন আপনি দেখবেন যে কানে কোনো ইনফেকশনের হিস্ট্রি থাকতে পারে। আর হচ্ছে যখনই আপনার মেইন এই যে নেসেরিয়া মেনিনজাইটিস যেটা, সেটা যদি আপনার ব্লাডে পৌঁছে যায় তাহলে হচ্ছে আপনার কি হয়, ব্লাডে পৌঁছে গেলে মেনজোকক্কাল সেপ্টিসেমিয়া হয়। তখন আবার পেশেন্ট অনেকগুলো র্যাশ নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করবে, এবং মেনজোকক্কাল সেপ্টিসেমিয়ার পেশেন্ট সাধারণত শকে চলে যায় একেবারে খুব তাড়াতাড়ি। এখানে পেশেন্ট খুব টক্সিক থাকে, পেটেচি পারপুরা এগুলো থাকে স্কিনের মধ্যে। তারপরে পেশেন্টের ডিআইসি ডেভেলপ করতে পারে, বিভিন্ন ডিআইসি থেকে ব্লিডিং হতে পারে, পেশেন্ট শক নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। মেনজোকক্কাল সেপ্টিসেমিয়া খুবই খারাপ। হুম। আচ্ছা, এটা হচ্ছে মেনিনজাইটিস এর কমপ্লিকেশন। আর্লি কি কি হইতে পারে, লেট কি কি হইতে পারে মেনিনজাইটিস হলে? ইনিশিয়ালি ব্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকে, পরবর্তীতে দেখা যায় যে পেশেন্টের কিছু সিকুয়েলি ডেভেলপ করে মেনিনজাইটিস। কানে শুনে না, তারপর চোখে দেখে না, মাথার সাইজ বড় হয়ে গেছে, হাইড্রোকেফালাস, তারপরে সেরেব্রাল পলসি, ইপিলেপসি, অনেক কিছুই হয়ে যেতে পারে। হ্যাঁ, এগুলা হচ্ছে মেনিনজাইটিসের কমপ্লিকেশন। এই স্লাইডটা খুব ভালো করে মুখস্থ করবেন। তারপরে আপনি এবার যদি লাম্বার পাংচার করেন, লাম্বার পাংচার ফিচার আমরা পড়তেছি। ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট হচ্ছে আপনার পায়োজেনিক মেনিনজাইটিস সাধারণত অর্গানিজম আমরা বয়স অনুযায়ী চিন্তা করি। ধরেন আপনার নিওনাটাল পিরিয়ডে হলে ইকোলাই, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, আর হচ্ছে আপনার লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, এগুলার এগেনস্টে ভালো অ্যান্টিবায়োটিক কাজ করে। একটা অ্যানারোবিক কাভারেজ দিতে হবে, একটা গ্রাম পজিটিভ কাভারেজ দিতে হবে, একটা গ্রাম নেগেটিভ কাভারেজ দিতে হবে। আর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অর্গানিজমটা আইসোলেট করতে পারি না। আর বড় বাচ্চা হইলে যেমন স্ট্রেপ্টোকক্কাস, হিমোফাইলাস, নেসিরিয়া, এগুলো সবগুলোর এগেইনস্টে সেফট্রাক্সন ভালো কাজ করে। এই জন্য বড় বাচ্চা হলে আমরা সেফট্রাক্সন ইউজ করি। আর নিওনেট হলে আমরা দেখা যায় যে মেরোপেনাম, ভ্যানকোমাইসিন, অ্যামিকাসিন এগুলো ইউজ করি। হ্যাঁ, সেফট্রাজিডিমও ভালো কাজ করে। তারপরে হচ্ছে পেশেন্টের কোনো কমপ্লিকেশন হলো কিনা সেটা চেক করতে হবে, কমপ্লিকেশন হলে সেটা ট্রিটমেন্ট দিতে হবে। এরপরে হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস, এটাও সেম ভাবেই আপনার ব্লাড থেকে হেমাটোজেনাস রুটে আপনার ব্রেনে পৌঁছায়, গিয়ে ওই একইভাবেই আপনার মেনিনজাইটিসের ইনফ্লামেশন করে তারপরে পাশাপাশি ব্রেন ম্যাটার বা ব্রেনের ব্লাড ভেসেল সেগুলাকে ইনভলভ করতে পারে। তবে টিউবারকুলার মেনিনজাইটিস বেশি খারাপ, কারণ এখানে পেশেন্ট বেশি ডিটোরিয়েশন হয়। প্রথম স্টেজে টিউবারকুলার মেনিনজাইটিসের 3টা স্টেজ আছে। প্রথম স্টেজটার নাম প্রোড্রোমাল স্টেজ। এখানে পেশেন্ট নন স্পেসিফিক ফিচার নিয়ে আসে, লো গ্রেড ফিভার, হেডেক, ম্যালেজ, মানে ভাইরাল ইনফেকশনের যে ফিচার গুলো ওগুলা নিয়ে আসে। এখানে কোনো নিউরোলজিক্যাল ফিচার থাকে না প্রথম স্টেজে। দ্বিতীয় স্টেজে গিয়ে মেনিনজাইটিসের ফিচার গুলো ডেভেলপ করে, যেমন নেক স্টিফনেস, কানিক সাইন, বুরজিনস্কি সাইন, এগুলো। ইন্টারক্র্যানিয়াল প্রেসার বেড়ে গেছে, তার মানে পেশেন্টের ভমিটিং হবে, কনভালশন হবে। হ্যাঁ, ক্র্যানিয়াল নার্ভ পলসি, এগুলা মানে নিউরোলজিক্যাল ফিচার গুলো নিয়ে আসবে হচ্ছে সেকেন্ড স্টেজে। আর থার্ড স্টেজে গিয়ে একেবারে টার্মিনাল স্টেজ, এখানে পেশেন্ট একেবারে কোমা, প্যারালাইসিস, তারপরে হচ্ছে আপনার ভাইটাল সাইন ডিটোরিয়েশন, মানে একদম আইসিইউ তে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে থার্ড স্টেজে। চোখে আপনি যদি ফান্ডোস্কোপ করেন তাহলে একটা করড টিউবারকেল দেখতে পাবেন রেটিনাতে, এটা টিউবারকুলার মেনিনজাইটিস এর ক্যারেক্টারিস্টিক ফিচার। এখন 3 রকমের মেনিনজাইটিস এর লাম্বার পাংচার করলে আপনি কি কি পাবেন, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বেন। সবগুলোতেই প্রেসার আপনার বেড়ে যায়, সিএসএফ প্রেসার, কারণ সিএসএফ এর প্রোডাকশন বেড়ে যায় ইনফ্লামেশনের কারণে। তারপর পায়োজেনিকে আপনার সিএসএফ টা ক্লাউডি হবে দেখতে, টিউবারকুলারে স্ট্র কালার হবে, ভাইরালে ক্লিয়ার ট্রান্সপারেন্ট হবে। সেল কাউন্ট সবগুলোতেই বাড়বে, তবে পায়োজেনিক আর টিউবারকুলারে সেল কাউন্ট বেশি বাড়ে। পায়োজেনিকে নিউট্রোফিল পাবেন, টিউবারকুলারে লিম্ফোসাইট পাবেন, ভাইরালেও লিম্ফোসাইটই পাবেন, বাট তবে ভাইরালের সাথে টিউবারকুলারের পার্থক্য হচ্ছে আপনার সেল কাউন্ট টিউবারকুলারে অনেক বেশি বাড়ে। তারপরে সবগুলোতেই গ্লুকোজ কমে, তবে আপনার টিউবারকুলার পায়োজেনিকে বেশি কমে যায়। প্রোটিন সবগুলোতেই বাড়ে, তবে টিউবারকুলার মেনিনজাইটিসে প্রোটিন অনেক বেশি রেইজড হয়। গ্রাম স্টেইন, অ্যাসিড ফাস্ট স্টেইন, ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন টেস্ট, এগুলা সাধারণত আমরা পজিটিভ পাই না। আর কালচার করে অর্গানিজম আইসোলেট করার কথা, বাট সেটাও আসলে পাওয়া যায় না। এরপরে হচ্ছে এনকেফালাইটিস। এনকেফালাইটিস মানে ব্রেইন প্যারেনকাইমাতে যদি আপনার ভাইরাস দিয়ে ইনফেকশন হয়, সেটা হচ্ছে ভাইরাল এনকেফালাইটিস। এটা কমনলি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে হয়, এছাড়াও এন্টেরো ভাইরাস, এপস্টেন বার ভাইরাস, নিপা ভাইরাস, জাপানিজ বি এনকেফালাইটিস ভাইরাস, এগুলা দিয়েও ইনফ্লামেশন হইতে পারে। এখানে প্রথমে আপনার ভাইরাল যে প্রোড্রোমাল যে ফিচার গুলো, যেমন হাঁচি, কাশি, সর্দি,
শরীর ব্যথা, মাথা ব্যথা এগুলা নিয়ে আপনার কাছে আসে। তারপরে হঠাৎ করে পেশেন্ট র্যাপিডলি ডিটোরিয়েট করে এবং পেশেন্ট আপনার কনসাসনেস অল্টার্ড হয়ে যায়, জিসিএস খারাপ হয়ে যায় এবং পেশেন্ট কোমাতেও চলে যেতে পারে। এনকেফেলাইটিস ইজ ডেঞ্জারাস দেন হচ্ছে আপনার মেনিনজাইটিস। পেশেন্ট এখানে র্যাপিডলি খারাপ হয়ে যায়। সিএসএফ স্টাডি করবেন, এনকেফালাইটিস সিএসএফ স্টাডিতে আপনি ভাইরাল মেনিনজাইটিস এর মতো ফিচার পাবেন। তবে হচ্ছে এনকেফালাইটিস এর পেশেন্টের সিএসএফ টা পিসিআর করে আপনার ভাইরাসটাকে আইসোলেট করার কথা, বাট বেশিরভাগ ক্ষেত্রে এগুলো পাওয়া যায় না। এনকেফেলাইটিসে আমরা হচ্ছে অ্যান্টিভাইরাল ইনজেকশন দেই, সাথে ডেক্সামেথাসোন মানে স্টেরয়েড দেই এবং একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ইনজেকশনও কাভারেজ রাখি। এখানে ব্রেনের এমআরআই করলে যদি হচ্ছে আপনার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে ইনফ্লামেশন হয় তাহলে টেম্পোরাল লোব দেখবেন যে হেজি দেখা যাচ্ছে। যদি জাপানিজ বি এনকেফালাইটিস হয় তাহলে দেখবেন থ্যালামাসের মধ্যে ব্লিডিং হচ্ছে। এগুলো এমআরআই তে পাওয়া যায়। তারপরে হচ্ছে আপনার ওখানে পেশেন্টকে অ্যান্টিভাইরাল অ্যাসাইক্লোভির ইনজেক্টেবল দেওয়া হয়। এপিলেপসি লাগবে না। ইন্টারক্র্যানিয়াল স্পেস অকুপাইং লেশন, এটা আপনাদের সিলেবাসের মধ্যে আছে। এটা হচ্ছে আপনার মানে ইন্টারক্র্যানিয়াল স্পেস অকুপাইং লেশন মানে ব্রেনের ভিতরে কোনো একটা স্পেস অকুপেশন মানে অকুপাই করছে, সেটা হইতে পারে টিউমার, হইতে পারে অ্যাবসেস, তারপরে হইতে পারে হচ্ছে আপনার কোনো ইসে হইতে পারে আপনার ইন্টারক্র্যানিয়াল স্পেস মানে যে কোনো একটা জিনিস দিয়ে ব্রেনে চাপ পড়তেছে, হ্যাঁ সেটাই। তো এখানে পেশেন্ট আপনার কাছে রেজড ইন্টারক্র্যানিয়াল প্রেসারের ফিচার নিয়ে প্রেজেন্ট করে। তো সেটা কি, সেটা হচ্ছে ইন্টারনাল প্রেসার বাড়লে পেশেন্টের আর্লি মর্নিং হেডেক হয়, আর্লি মর্নিং ভমিটিং হয়, চোখে দেখতে সমস্যা হয়, তারপরে ফান্ডোস্কোপি করলে প্যাপিলোডিমা পাওয়া যায়। পেশেন্টের অনেক সময় স্লারিং অফ স্পিচ ডেভেলপ করে। যদি ব্রেন স্টেমে হয় আইসিপি বেড়ে যায় তাহলে হচ্ছে পেশেন্টের ব্যালেন্স এবং গেইটে সমস্যা হতে পারে, কোঅর্ডিনেশনের প্রবলেম হতে পারে। এছাড়াও পেশেন্টের বিহেভিয়ার অল্টার্ড হইতে পারে। তারপরে হচ্ছে পেশেন্ট ডাবল ভিশন হইতে পারে মানে যদি ক্র্যানিয়াল নার্ভে প্রেসার পড়ে। সাধারণত এখানে সিক্স ক্র্যানিয়াল নার্ভটা বেশি কমনলি ইনভলভ হয়। এছাড়াও যদি লম্বা সময় ধরে ইকসল থাকে তাহলে আপনার পেশেন্টের মাথার সাইজ বড় হয়ে যাবে, গ্রোথ রিটার্ডেশন হবে, ডেভেলপমেন্টাল ডিলে হবে, চোখে চোখে ঝাপসা দেখবে কারণ অপটিক অ্যাট্রফি হয়ে যাবে, ভিজুয়াল ফিল্ড লস হতে পারে। এক্সামিনেশন করলে দেখবেন ফন্টানালি বড় মানে উঁচু হয়ে গেছে, বাল্জড হয়ে গেছে। পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া, হাইপার টেনশন থাকতে পারে, হ্যাঁ। মাথার সাইজ সিরিয়াল মেজারমেন্ট করলে দেখবেন আস্তে আস্তে করে ওএফসিটা বেড়ে যাচ্ছে। তারপরে সিটি স্ক্যান এমআরআই করে আমরা এটা ডায়াগনোসিস করি। এক্সরে স্কাল করে আসলে ওরকম খুব একটা কিছু পাওয়া যায় না। এটা ট্রিটমেন্ট আন্ডারলাইং কজে দিতে হয়। এখন আসেন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটাও পরীক্ষা অনেক বেশি আসে, অটিজম আর এডিএইচডি। অটিজম হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেখানে বাচ্চাগুলোর সোশ্যাল ইন্টারাকশন কমিউনিকেশনের সমস্যা থাকে এবং তাদের বিহেভিয়ারটা খুবই রেস্ট্রিক্টেড থাকে। এটা কজ সাধারণত জানা যায় না, ইডিওপ্যাথিক, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকতে পারে অনেক ক্ষেত্রে। বাচ্চা যখন মায়ের পেটে থাকে সেই মায়ের যদি টর্চ ইনফেকশন থাকে, মায়ের বয়স যদি 35-এর বেশি হয়, মায়ের যদি জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, মা যদি কোনো অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায় ডিউরিং প্রেগনেন্সি তাহলে বাচ্চার অটিজম হইতে পারে। বাচ্চা এখানে কি করে, সে কমিউনিকেশন করতে পারে না, তার মানে তাকে আপনি যখন একদম ছোটবেলা সোশ্যাল স্মাইল আসবে না, মানে 1.5 মাস বয়সে সোশ্যাল স্মাইল আসার কথা, বাচ্চা হাসে যেটা ওটা হবে না, এই বাচ্চাগুলো হাসে না। তাকে নাম ধরে ডাকলে তাকায় না, কোলে নিয়ে আদর করলে ও কান্না থামায় না, ও আদরই বুঝে না। আপনার আমার মুখের ফেসিয়াল এক্সপ্রেশন সে বুঝতে পারবে না। তারপরে স্পিচ ডিলে থাকবে, একা একা খেলতে পছন্দ করবে। তারপরে হচ্ছে আপনার পেশেন্টের কথা বলার টোনটা খুবই মনোটোনাস হয়। আমরা যেমন কথা বলার সময় উত্তেজিত হয়ে গেলে জোরে কথা বলি, তারপর মন খারাপ থাকলে আস্তে কথা বলি, ওদের ভয়েসের মধ্যে এরকম কোনো ফ্ল্যাকচুয়েশন নাই। তারপরে হচ্ছে একই কথা বারবার বলতে থাকে। এরপরে সেই বাচ্চাটা কিছু রেস্ট্রিক্টেড বিহেভিয়ার থাকে, মানে সে বারবার করে হাত নাড়াচ্ছে, মানে একই কাজ বারবার করে করতেছে, ও নিজের রুটিনের বাইরে কোনো কাজ করতে পারে না। এরপরে হচ্ছে ওকে আপনি কোনো অনুষ্ঠানে নিয়ে যেতে পারবেন না কারণ ও খুবই সেন্সিটিভ থাকে, লাইট সাউন্ড এগুলাতে সে খুবই সেন্সিটিভ থাকে। এরপরে হচ্ছে ও মানুষের সাথে ওভাবে করে মিশতে পারে না কিন্তু ও নিজের খেলনাগুলোর প্রতি খুবই বেশি ফ্যাসিনেটেড থাকে, মানে মানুষের প্রতি আকর্ষণ কম, কোনো বস্তুর প্রতি আকর্ষণ অনেক বেশি থাকে। এটাই হচ্ছে অটিজম। ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে আসলে বিহেভিয়ারাল থেরাপি দেওয়া হয়। এটার কোনো মেডিকেশন নাই, অটিজমের পেশেন্টদেরকে ওই সাইকোথেরাপি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এগুলোই দেওয়া হয়। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এটা হচ্ছে পেশেন্টের আপনার যেটা হয় নাম শুনে বোঝা যাচ্ছে পেশেন্টের মনোযোগ থাকে না কিন্তু হাইপার অ্যাক্টিভিটি থাকে। এটা একটা নিউরো বিহেভিয়ারাল ডিসঅর্ডার, এটা কিন্তু আপনার পরে হয়, দেরিতে হয়। এখানে হচ্ছে এটার আন্ডারলাইন কজ তেমন কিছু আসলে নাই, এটা যার হবে হবেই। আর হচ্ছে অতিরিক্ত বেশি গেজেট দেখাইলে
আহ, দেখা যায় যে এডিএইচডি হইতে পারে। এখানে কি হয়, এই বাচ্চাগুলো খুবই চঞ্চলতা করে, যাকে আপনি বুঝায় সুঝায় ঠান্ডা করতে পারবেন না। স্কুলে খুব ছোট ছোট মিস্টেক করে, ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যায়, স্কুলের টিচার পড়াতে মনোযোগ থাকে না। অঙ্ক করতে করতে উঠে চলে যাবে, বাচ্চা অঙ্ক শেষ করতে পারবে না। টিচার কোনো ইনস্ট্রাকশন দিলে সে ফলো করবে না। তারপরে হচ্ছে খেলাধুলার সময় অনেক দুষ্টামি করবে, কথা বেশি বলবে, ছুটাছুটি বেশি করবে। এরপরে হচ্ছে ও খুব ইম্পালস কন্ট্রোল খুব পোর থাকে, মানে হচ্ছে ও পেশেন্টের কি হবে, ও বুঝবেই না যে ও একটা খুব ডেঞ্জারাস কোনো কাজ করতেছে। লাইক ও হঠাৎ করে আগুনের মধ্যে হাত দিয়ে দিবে, ছুরি চাকু নিয়ে খেলবে, ও বুঝবেই না যে ও খুব ডেঞ্জারাস কোন জিনিসটা যেটা দিয়ে খেলা যাবে না। এরকম ইম্পালস কন্ট্রোল খুব পোর থাকে। এডিএইচডির কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, যেমন এই যে ওর যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটা অবশ্যই টু অর মোর সেট আপে থাকতে হবে। মানে খালি স্কুলে দুষ্টামি করে বাসায় করে না, তাহলে কিন্তু এটা এডিএইচডি না, ওকে সব সেট আপেই দুষ্টামি করতে হবে। তারপরে সিমটম অবশ্যই 12 বছরের আগে ডেভেলপ করতে হবে, এবং অ্যাটলিস্ট 6 মাস সিমটম গুলো থাকতে হবে। তাহলে আপনি বাচ্চাটাকে এটা এডিএইচডি হিসেবে ডায়াগনোসিস করতে পারবেন। এটার মধ্যে মাইল্ড মডারেট সিভিয়ার আছে, অটিজমের মধ্যে মাইল্ড মডারেট সিভিয়ার আছে। এডিএইচডি তে পেশেন্টকে এখানেও বিহেভিয়ারাল থেরাপি দেওয়া হয়, ফ্যামিলি থেরাপি দেওয়া হয়, সাথে কিছু মেডিকেশন ইউজ করা হয়। সেগুলোর নাম হচ্ছে মিথাইল ফিনাইডেট আর হচ্ছে অ্যাটোমোজেন্টিন। এই দুটা মেডিকেশন হচ্ছে এফডিএ অ্যাপ্রুভড এডিএইচডির জন্য। এগুলো দিলে বাচ্চা কিছুটা শান্ত হয়। সেরেব্রাল পলসিটা লাগে না ভাবে করে, এটা জাস্ট আবিদ স্যারের বই থেকে একটা রিডিং দিয়ে ফেলেন। সেরেব্রাল পলসি ভাবে করে পরীক্ষা আসে না, তারপরও এটা পরীক্ষার জন্য একটা রিডিং দিবেন। আচ্ছা, এখন আসেন কিছু ইম্পর্টেন্ট ডিজিজ যেগুলো সিলেবাসে আছে, পড়তে হয়। যেমন উইলসন ডিজিজ, ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি, এগুলো আমাদের পড়তে হয়। এরপরে আমরা ইমার মোল্লা স্যারের বই থেকে কি পড়তে হবে দেখাবো। ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি এটা একটা সেক্স লিঙ্ক রেসেসিভ ডিসঅর্ডার, দ্যাট মিনস ফিমেলরা ক্যারিয়ার, মেলরা সাফারার। এখানে আমাদের XP21 লোকাসে, মানে সেক্স লিঙ্ক রেসেসিভ মানে অবশ্যই এক্স ক্রোমোজোমের মিউটেশন। এটা 21 নম্বর লোকাস বা শর্ট টার্মের 21 নম্বর লোকাসে এখানে মিউটেশন হয়। তো এখানে হচ্ছে আপনার কি হয়, এই যে এক্স ক্রোমোজোমের যে মিউটেশনটা হয়, এটার কারণে যে সাইটোস্কেলেটাল প্রোটিন আছে যেটার নাম হচ্ছে ডিস্ট্রফিন, সেটা আপনার তৈরি হয় না। যার ফলে আপনার মাসেল উইকনেস হয়, বিশেষ করে প্রক্সিমাল মাসেল গুলো, যেমন থাই মাসেল, তারপরে হচ্ছে শোল্ডারের মাসেল, এই মাসেল গুলো বেশি উইক হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার পেশেন্ট জন্মের সময় নর্মালি থাকে, আস্তে আস্তে 3-4 বছর বয়সে গিয়ে হঠাৎ করে বাচ্চা ফ্রিকোয়েন্টলি পড়ে যাচ্ছে, দৌড়াইতে পারতেছে না, মানে সে পুরোপুরি হাঁটতে পারে, দৌড়াইতে পারে, এরকম একটা বাচ্চা হঠাৎ করেই আপনার পড়ে যাচ্ছে, দৌড়াইতে পারতেছে না, সিঁড়ি উঠতে পারতেছে না, বিছানা থেকে নামতে পারতেছে না, এরকম ফিচার নিয়ে আপনার কাছে আসবে। যত দিন যাবে তত বাচ্চা র্যাপিডলি ডেটোরিয়েট করবে। এখানে রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের একটা ফিচার থাকে, কারণ ডিস্ট্রফিন প্রোটিন হচ্ছে স্কেলেটাল মাসলে থাকে, আর আপনাদের ডায়াফ্রামও একটা স্কেলেটাল মাসল। তাহলে হচ্ছে আপনার ডায়াফ্রাম উইক থাকে, পেশেন্টের দেখা যায় যে হচ্ছে খাবার দাবার অনেক সময় অ্যাসপিরেশন হয়, বা ডায়াফ্রামের উইকনেস এর কারণেই পেশেন্টের রিকারেন্ট নিউমোনিয়া হয়। তারপরে এক্সামিনেশন করলে দেখবেন কাফ মাসেল গুলো এরকম ফুলে গেছে বা সিউডো হাইপারট্রফি হয়ে গেছে। কারণ কি, এখানে মাসেল গুলো ডিজেনারেশন ডিজেনারেশন মাঝখান দিয়ে আপনার ফ্যাট সেল প্লাজমা সেল জমা হয়ে কাফটা এরকম সিউডো হাইপারট্রফি হয়ে যায়। আর প্রক্সিমাল যে মাসেল গুলো সেগুলো হচ্ছে অ্যাট্রফি হয়ে যায়। পেশেন্ট লর্ডোটিক পশ্চারে থাকে, মানে খাড়া হয়ে থাকে। তারপরে ওয়াডলিং গেট থাকে। স্লিপ থ্রু সাইন, গাওয়ার সাইন, দুইটা সাইন এখানে পজিটিভ পাওয়া যায়। গাওয়ার সাইনটা খুব ইন্টারেস্টিং, এটা পারলে একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। কি হয়, বাচ্চাকে স্কোয়াটিং পজিশন থেকে উঠতে বললে বাচ্চা উঠার সময় একদম মানে হঠাৎ করে উঠে যেতে পারে না, সে নিজের গায়ে নিজে ভর দিয়ে আস্তে আস্তে একটা ক্যারেক্টারিস্টিক পশ্চারে উঠে, এটাকে বলা হয় গাওয়ার সাইন। আর স্লিপ থ্রু সাইন, বাচ্চাকে আপনি ওই বগলের নিচে হাত দিয়ে উঁচু করলে বাচ্চা ওই মাঝখান দিয়ে স্লিপ করে, কারণ মাসেল উইকনেস থাকে। আর উইঙ্গিং অফ স্ক্যাপুলাও থাকে। অনেক সময় আপনার ওই সিউডো হাইপারট্রফি অফ দ্য কাফ মাসেলের পাশাপাশি টাঙেরও সিউডো হাইপারট্রফি থাকে। এছাড়াও পেশেন্টের স্কোলিওসিস থাকতে পারে, কার্ডিওমায়োপ্যাথি থাকতে পারে, কার্ডিয়াক ফেলিওরের ফিচার থাকতে পারে। এজন্য ডিএমডি সাসপেক্ট করলে অবশ্যই একটা ইকোকার্ডিওগ্রাম করতে হবে। আর এই বাচ্চাগুলো ডেভেলপমেন্টাল ডিলে বা ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট অনেক সময় থাকে। প্রথম কাজ হচ্ছে স্ক্রিনিং। স্ক্রিনিং করা হয় ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ দিয়ে, এটা 15,000-এর উপরে উঠে যায়। মাসেল ডিজেনারেশন হচ্ছে, তো মাসেল থেকে ব্রেকডাউন হয়ে আপনার ক্রিয়েটিনিন কাইনেজ রিলিজ হচ্ছে। এরপরে আমরা হচ্ছে ডিএনএ অ্যানালাইসিস করে জিন মিউটেশন দেখে কনফার্ম করি, তবে প্রথমেই ক্রিয়েটিনিন কাইনেজ করা হয়। এর মাঝখানে ইএমজি করার কথা বলা হয়েছে, বাট এগুলা করা হয় না। আমরা হচ্ছে ক্রিয়েটিনিন কাইনেজ করেই ট্রিটমেন্ট শুরু করে দেই, এরপরে হচ্ছে আপনার মাসেল বায়োপসি অথবা ডিএনএ অ্যানালাইসিস করে কনফার্ম করা হয়।
মাসেল বায়োপসি করলে আপনি দেখবেন কোথা থেকে ওই সিউডো হাইপারট্রফি যেখানে হয়েছে কাফ মাসেল ওখান থেকে বায়োপসি করা হয়। কানেকটিভ টিস্যু প্রলিফারেশন হয়, মায়োফিব্রিল যেগুলো আছে মাসেল ফাইবার গুলো রিজেনারেশন হয়, মাঝখান দিয়ে আপনার মনোনিউক্লিয়াস সেল ইনফিল্ট্রেশন হয়, এই কারণেই আপনার কাফ মাসেলটা দেখতে এরকম হয়ে যায়। আর ওই যে বললাম অবশ্যই একটা ইকো করাই দিতে হবে, আর কনফার্মেটরি ডায়াগনোসিস তো ডিএনএ অ্যানালাইসিস। প্রগনোসিস খারাপ, সেকেন্ড ডিকেডের দিকে গিয়ে আস্তে আস্তে করে রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস হয়ে বাচ্চা মারা যায়, আর এদিক দিয়ে পুরো বেড বাউন্ড হয়ে যায় বাচ্চা। 18 থেকে 20 বছরের মধ্যে বাচ্চা সাধারণত রেসপিরেটরি ফেলিওর, হার্ট ফেলিওর, নিউমোনিয়া এগুলোর কমপ্লিকেশন হয়ে বাচ্চা মারা যায়। এখানে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই যেহেতু এটা একটা জেনেটিক্যাল ডিজিজ। তবে এখানে স্টেরয়েড দেওয়ার কথা বলা হয়েছে লম্বা সময়, সেই স্টেরয়েড দিলে ডিজিজটার আপনার প্রোগ্রেশন স্লো হয়। এসএম এরটা একটা রিডিং দিলে দিতে পারেন, এটা হচ্ছে নাইস টু নো। হ্যাঁ, এসএমএ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, এটা ওই ডুশেন মাসকুলার ডিস্ট্রফির পরপরই আবেদ স্যারের বই আছে, এসএম এর একটা রিডিং দিয়ে রেখেন। উইলসন ডিজিজ, এটা পরীক্ষায় আসে। উইলসন ডিজিজ হচ্ছে একটা অটোজোমাল রেসেসিভ ডিসঅর্ডার যেটা কিনা আপনার ATP7B জিন যে থাকে ক্রোমোজোম 13-এ সেখানে মিউটেশন হয়। এখন হচ্ছে এই যে ATP7B জিন ওর কাজটা কি আগে এটা জানতে হবে। আমরা যে কপার কন্টেনিং ফুড খাই সেটা আমাদের 40 to 60% কপারই ডিউডেনামে এবং প্রক্সিমাল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয় হয়ে পোর্টাল ভেনাস ব্লাডে চলে যায়। এখানে গিয়ে ওই কপারটা বাইন্ড করে অ্যালবুমিন এবং হিস্টিডিনের সাথে পোর্টাল ব্লাডে। সেই কপার অ্যালবুমিন যে কমপ্লেক্স বা কপার হিস্টিডিন কমপ্লেক্স সেটা লিভারে আসে। লিভারে এসে এটা লিভারের হেপাটোসাইটের ভিতরে ঢোকার পরে সেখানে হচ্ছে লিভারের হেপাটোসাইটের ভিতরে আছে হচ্ছে অ্যাপোসেরুলোপ্লাজমিন। সেটা হচ্ছে আপনার কপারটা ওই অ্যাপোসেরুলোপ্লাজমিনের সাথে বাইন্ড করে সেরুলোপ্লাজমিন তৈরি করে। আচ্ছা, আমাকে একটা সেকেন্ড টাইম দিবেন একটু। আচ্ছা, এখন হচ্ছে ওই যে কপারটা আপনার অ্যাপোসেরুলোপ্লাজমিনের সাথে বাইন্ড করছিল সেটা থেকে সেরুলোপ্লাজমিন তৈরি হয়েছিল, সেই সেরুলোপ্লাজমিনটা আপনার লিভার থেকে বের হয়ে সিস্টেমিক সার্কুলেশনে যায়, গিয়ে সেরুলোপ্লাজমিনই মেনলি আমাদের কপারের যে কাজগুলো সেগুলো করে। আমাদের বডিতে তো কপারের কিছু ফাংশন আছে, সেগুলো সেরুলোপ্লাজমিন করে। এখন হচ্ছে এই যে সেরুলোপ্লাজমিনটা সেটা আপনার হচ্ছে হেপাটিক লাইসোজামের মাঝখানে ডিগ্রেডেশন হয়, তারপরে হচ্ছে আপনার তারপরে সেখান থেকে কপার রিলিজ হয়, আর বাইল দিয়ে এক্সক্রিশন হয়, কপার আপনার স্টুল দিয়ে বের হয়ে চলে যায়। এখন ATP7B জিনে যদি মিউটেশন হয় তাহলে ঘটনাটা ঘটবে হচ্ছে এখানে, এই যে কপার যেটা অ্যাপোসেলুলোপ্লাজমের সাথে বাইন্ড করে সেলুলোপ্লাজমিন তৈরি করতেছিল সেই ঘটনাটা ঘটতে পারবে না যদি ATP7B জিনে মিউটেশন হয়। তাহলে কি হবে, তাহলে সেলুলোপ্লাজমিন তৈরি হবে না, কপারের ফাংশন এক্সার্ট হবে না, উল্টা আরো যেটা হবে কপার তো আপনি খাইতেই আছেন, সেই কপার গুলো সবই আপনার লিভারে ডিপোজিশন হতে থাকবে। হইতে হইতে একটা পর্যায়ে লিভার সিরোসিস ডেভেলপ করবে, হেপাটোমেগালি হবে। প্রথমে ভাইরাল হেপাটাইটিসের মতো আর কি, জন্ডিস বা হেপাটাইটিস লাইক ফিচার নিয়ে প্রেজেন্ট করবে। তারপরে আস্তে আস্তে করে আপনার হচ্ছে লিভারটা বড় হয়ে যাবে, লিভার সিরোসিস হবে। এই যে কপার গুলো এগুলো তো সব লিভার একদম স্যাচুরেটেড হয়ে ব্লাডে চলে আসবে। ব্লাডে যখন আসবে তখন কি হবে, হিমোলাইসিস করবে, কারণ কপার আরবিসি হিমোলাইসিস করে। এরপরে হচ্ছে এই কপার গুলো গিয়ে আপনার বিভিন্ন অর্গানে ডেপোজিশন হবে, হয়ে সেই অর্গান গুলো ড্যামেজ করবে। এবং আপনার কি হবে, ওই দিক দিয়ে সেরুলোপ্লাজমিন যেহেতু তৈরি হতে পারতেছে না, সেরামে সেরুলোপ্লাজমিন লেভেল কম থাকবে, বাট আপনার ইউরিনারি কপার অনেক বেশি থাকবে। এই কথাটাই এখানে লেখা আছে যে নেট রেজাল্ট কি হয়। তারপরে এটা লিভার গেল। নার্ভাস সিস্টেমে যেটা নিউরোলজিক্যাল উইলসন ডিজিজ হয়, ব্রেনে গিয়ে সাধারণত বেজাল গ্যাংলিয়া লেশন করে, সাইকিয়াট্রিক বিভিন্ন ম্যানিফেস্টেশন করে, এক্সট্রা পিরামিডাল লেশন করে। চোখে গিয়ে কপার আপনার স্ক্লেরোকর্নিয়াল জাংশন ওখানে গিয়ে ডেপোজিশন হয়ে কেএফ রিং করে, চোখে ক্যাটারেক্ট করে। এছাড়াও বোনসে গিয়ে রিকেটস করতে পারে, কিডনি নেক্রোসিস করতে পারে, কার্ডিওমায়োপ্যাথি করতে পারে, এন্ডোক্রাইনোপ্যাথি গুলো করতে পারে, বা বাচ্চা ইনফার্টিলিটি নিয়েও আপনার কাছে আসতে পারে। আর আপনি যখন ইনভেস্টিগেশন করবেন তাহলে আরবিসি হিমোলাইসিস হচ্ছিল এই জন্য হিমোগ্লোবিন কম, সেরুলোপ্লাজমিন কম, ইউরিনারি কপার 24 আওয়ার ইউরিনারি কপার অনেক বেশি, লিভার ফাংশন অল্টার্ড, ব্রেনে এমআরআই করলে বেজাল গ্যাংলিয়া লেশনের ফিচার পাবেন। ডিপেনিসিলামাইন জিনিসটা সেটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে আপনার ইউরিনারি কপার বেশি আসে না, হ্যাঁ কম, মানে কপার আপনার বডিতে আছে বাট ইউরিনের যেটা এক্সক্রিশন সেটা আপনি বুঝতে পারতেছেন না।
ডিপেনিসিলামাইন খাওয়ানোর পরে যদি ইউরিনারি কপার করেন, দেখবেন যে ইউরিনারি কপার অনেক বেশি এক্সক্রিশন আছে, তার মানে ওর স্টোরড ফর্ম অফ কপার অনেক বেশি, যেটা কিনা ইউরিন দিয়ে বের হয়ে আসছে ডিপেনিসিলামাইন খাওয়ানোর পরে। এভাবে করেও আমরা টেস্ট করি, এবং কনফার্ম করতে হবে আপনাকে লিভার বায়োপসি করে। লিভার বায়োপসি করলে আপনি কনফার্ম হবেন। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে কপার চিলেটিং এজেন্ট, অর্থাৎ আপনার হচ্ছে জিঙ্ক অ্যাসিটেট দেওয়া হয়। এর প্রথম ফার্স্ট লাইন হচ্ছে জিঙ্ক অ্যাসিটেট, তারপরে ট্রায়ান্টিন, টেট্রাথায়োমলিবডেট, এই তিনটা মেডিকেশন পাওয়া যায়। এই তিনটা মেডিকেশন জিঙ্ক চিলেশন করে, মানে জিঙ্ককে আপনার পায়খানার সাথে বের করে দেয়। এই জিঙ্ক চিলেটিং এজেন্টই দেওয়া হয়। আর এটা যেহেতু আপনার জেনেটিক্যাল ডিজিজ, অটোজোমাল রেসিসিভ, এটা আপনি ঠিক করতে পারবেন না, বরং পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন। যেমন হচ্ছে আপনি পেশেন্টকে কপার কন্টেইনিং ডায়েট রেস্ট্রিকশন দিবেন। কপার বেশি থাকে হচ্ছে আপনার রেড মিট গুলাতে, চকলেট, আইসক্রিম, এগুলোতে কপার বেশি থাকে, এরকম কিছু একটা ডায়েট চার্ট আছে। ওটা আপনাদের জানতে হবে না, ওটা যখন ওয়ার্ডে কাজ করবেন তখন জানলেই হবে। তো এই খাবারগুলো কম খেতে বলা হয় উইলসন ডিজিজে। এবং ওর ফ্যামিলি যেহেতু অটোজোমাল রেসিসিভ, কনসিগুইনাস প্যারেন্টস যদি হয়, তাহলে ওর যে আরো ভাই বোন আছে তাদেরও সেরাম সেরুলোপ্লাজমিন আর কেএফ রিং, এই দুটো চেক করে দিয়ে দেখতে হবে যে ওদেরও উইলসন ডিজিজ আছে কিনা। অনেক সময় অ্যাসিমটোমেটিক থেকে যায়, আগে থেকে যদি চিলেটিং এজেন্ট খাওয়াই দেওয়া যায় তাহলে কি হবে, ওই বাচ্চাগুলোর উইলসনের কমপ্লিকেশন ডেভেলপ করবে না। এটা পরীক্ষার একটা প্রশ্ন, যেটা অ্যানাটমিতে আপনারা পড়েন, বিভিন্ন জার্কের রুট ভ্যালু, হ্যাঁ, বিভিন্ন নিউরোলজিক্যাল রিফ্লেক্স রুট ভ্যালু গুলো আপনাকে জানতে হবে। এটা আমি আর দেখালাম না, এটা অ্যানাটমি থেকে পড়ে নিয়েন, এটা লাগে না। আচ্ছা, এটা আপনাদের পরীক্ষার একটা টপিক, সিটি স্ক্যান এবং এমআরআই। এখানে হচ্ছে টপিকটার নাম হচ্ছে ইসে অ্যানাটমি অফ ইমেজিং, এরকম একটা টপিক আপনাদের সিলেবাসে আছে। আগে তো যখন 3 পেপার ভাগ ছিল তখন এটা পেপার ওয়ানে আসতো, এখন তো পেপার ভাগ নাই। সিটি স্ক্যান এবং এমআরআই, এই দুটার সুবিধা অসুবিধা। সুবিধা হচ্ছে আপনার সিটি স্ক্যান, মানে সিটি স্ক্যানে আপনার কি হয়, রেডিয়েশন দেওয়া হয়, এখানে কিন্তু এক্স রে থেকেও বেশি রেডিয়েশন পায়। তো সিটি স্ক্যান করলে রেডিয়েশন এক্সপোজারের একটা চান্স থাকে, আর এমআরআই সেটা সেই অসুবিধাটা নাই। এমআরআই আপনি করবেন ব্রেইনের পোস্টেরিয়র ফসায় কোনো লেশন দেখার জন্য, বা কোনো ব্রেইনের ডিজেনারেটিভ ডিজিজ অথবা স্পাইনাল কর্ড টিউমার বা স্পাইনাল কর্ড ডিজেনারেশন দেখার জন্য এমআরআই করা হয়। আর সিটি স্ক্যান হচ্ছে সেরেব্রাল অ্যাট্রফি, সেরেব্রাল ইডিমা, সেরেব্রাল যে কোনো স্ট্রোক, হিমোরেজ, টিউমার, এই জিনিসগুলো দেখার জন্য সিটি স্ক্যান করা হয়। এটা এমআর মোল্লা স্যারের বইয়ে আছে, নিউরোলজি চ্যাপ্টারের মধ্যে দেখেন সিটি স্ক্যান আর এমআরআই, এটা অবশ্যই পড়বেন, এটা পরীক্ষার প্রশ্ন। এগুলো লাগে না, এগুলো লাগে না। ক্র্যানিওসিনস্টোসিস, এটাও এমআর মোল্লা স্যারের বইয়ে আছে, এটা আপনাদের পরীক্ষায় আসে। ক্র্যানিওসিনস্টোসিস বা ক্র্যানিওস্টেনোসিস এটা কি? এটা হচ্ছে আপনার ক্র্যানিয়াল সুচারের প্রিম্যাচুর ক্লোজার হয়। ঠিক আছে, এখানে হচ্ছে আগে ক্লোজার হয়ে যায় দেখে স্কালের শেপ অ্যাবনর্মাল হয়ে যায় এবং ব্রেনটা ডেভেলপ করতে পারে না, তখন বাচ্চা কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে প্রেজেন্ট করে। এটা হয় কারণ হচ্ছে পেশেন্ট অস্টিওব্লাস্টিক এবং অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটির মাঝখানে কোনো মানে হচ্ছে সিনক্রোনাইজেশন থাকে না, যার ফলে আপনার হচ্ছে অস্টিওব্লাস্ট গুলো গ্রো করে যায়, বাট অস্টিওক্লাস্ট গুলো ওগুলাকে থামাইতে পারে না বা রিমডেলিং করতে পারে না, যার ফলে সুচার ক্লোজ হয়ে যায়, তখন আর ব্রেনটা বড় হতে পারে না। এটা কিছু সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড, যেমন ক্রুজন, অ্যাপার্ট, কার্পেন্টার, শোজেন, ফেইফার, এই সিনড্রোম গুলাতে আপনার ক্র্যানিওসিনস্টোসিস হয়। এগুলা লাগবে না, ট্রেমর লাগে না। মাইক্রোকেফালি এটা লাগে, মাইক্রোকেফালি মানে মাথার শেপটা, মানে মাথার সাইজটা ওর হচ্ছে বয়স অনুযায়ী যে সাইজ হওয়ার কথা, মানে ওএফসিটা, হ্যাঁ, সেটা বয়স অনুযায়ী যে সাইজ হওয়ার কথা তার থেকে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নিচে, তাহলে হচ্ছে মাইক্রোকেফালি একটা হইতে পারে। এটা কজ গুলা পড়তে হবে। যেমন হচ্ছে আপনার একটা হইতে পারে হচ্ছে মাইক্রোকেফালি প্রাইমারি, প্রাইমারি মানে জেনেটিক কজ, যেমন হইতে পারে যে ফ্যামিলিয়ালি মাথা ছোট, বা হচ্ছে আপনার হইতে পারে কিছু সিনড্রামিক চাইল্ড, এগুলো হচ্ছে প্রাইমারি কজ। আর সেকেন্ডারি কজের মধ্যে কিছু কজ আছে, যেমন ড্রাগস আছে, ইনফেকশন আছে, সিকুয়েলি অফ মেনিনজাইটিস, পেইনাটাল অ্যাসফিক্সিয়া, এই জিনিসগুলোর কারণেও মাইক্রোকেফালি হইতে পারে। কজ গুলো পড়বেন। মাইক্রোকেফালিটা এই যে এখানে ইমার মোল্লা সাহেব অল্প একটু লেখা আছে, এই এতটুকুই একটু রিডিং দিবেন, লাগে না এগুলা। স্পাইনা বাইফিডা আর হচ্ছে অ্যানানকেফালি অনেক আগে আপনাদের পরীক্ষায় আসছিল, এটাও চাইলে একটু রিডিং দিতে পারেন। এগুলো দুটাই হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট। নিউরাল টিউবের সামনের দিক যদি মানে ব্রেইনের সাইডে নিউরাল টিউব ক্লোজার না হয় তাহলে সেটা অ্যানানকেফালি, আর পিছনের দিকে যদি ক্লোজার না হয় নিউরাল টিউব, সেটা হচ্ছে স্পাইনা বাইফিডা। হ্যাঁ, এটা একটু রিডিং দিয়ে ফেলবেন, আসে না সব সময়, এগুলো লাগে না। হাইড্রোকেফালাস লাগে আপনাদের পরীক্ষার জন্য, এটা আসে। হাইড্রোকেফালাস মানে ব্রেইনের ভিতরে আপনার সিএসএফ এক্সট্রা অ্যাকুমুলেশন হয়েছে,
সেটা হইতে পারে সিএসএফ পাথওয়েতে কোনো অবস্ট্রাকশন হইতে পারে, সেটা হচ্ছে আপনার নন কমিউনিকেটিং বা অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস। আরেকটা হইতে পারে আপনার সিএসএফ হচ্ছে ওভার প্রোডাকশন হচ্ছে বা সিএসএফ অ্যাবজর্পশন হচ্ছে না পাথওয়েতে, সেটার কারণেও হাইড্রোকেফালাস হইতে পারে। হইলে কি হবে, পেশেন্টের মাথাটা সাইজে বড় হয়ে যাবে, ম্যাক্রোকেফালিনি আপনার কাছে প্রেজেন্ট করবে। এরপরে হচ্ছে পেশেন্ট আপনার হচ্ছে মাথা বড় তো আসি, সাথে ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার বেড়ে যাওয়ার যে ফিচার গুলা সেগুলা থাকবে। সিক্স আপনার এখানে ফোর্থ ক্র্যানিয়াল নার্ভ পলসি থাকতে পারে, চোখের আইলিড ড্রুপিং থাকতে পারে, মাথার স্কালটা নরম হয়ে যেতে পারে যেটাকে ক্র্যাকড পট বা ম্যাকুইন সাইন বলা হয়। তারপরে আপার মোটর নিউরন লেশন নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। কজ গুলো পড়বেন, কি কি কারণে হাইড্রোকেফালাস হয়। তারপরে ট্রিটমেন্ট হচ্ছে ভেন্ট্রিকুলোপেরিটোনিয়াল শান্ট করে দেওয়া হয়, অপারেশন করে সিএসএফ টাকে পেরিটোনিয়ামে পাঠিয়ে দেওয়া হয়, একটা টিউব লাগায় দেওয়া হয়, টিউবটা দিয়ে রেগুলার যে সিএসএফ গুলা তৈরি হচ্ছে সেগুলো সব পেরিটোনিয়ামে গিয়ে সার্কুলেশনে গিয়ে বের হয়ে যাচ্ছে। কমপ্লিকেশন হইতে পারে হাইড্রোকেফালাস থেকে আপনার সেরেব্রাল পলসি, ইপিলেপসি, মেন্টাল রিটার্ডেশন, ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার বেড়ে যাওয়া, যে তারপরে যে শান্ট আপনি করে দিচ্ছেন সেই শান্টে আবার ব্লক হয়ে যেতে পারে, শান্ট থেকে আপনার ইনফেকশন হইতে পারে, এরকম অনেক কিছু কমপ্লিকেশন হইতে পারে। তাহলে হচ্ছে আমরা ইমাম মোল্লা স্যারের বই থেকে হাইড্রোকেফালাস, মাইক্রোকেফালি, নিউরাল টিউব ডিফেক্ট, ক্র্যানিওসিনোস্টোসিস, এই জিনিসগুলো আমরা ইমাম মোল্লা স্যারের বই থেকে পড়বো। আর কি কি দেখাইলাম, পড়তে হবে। হুম। সিটি স্ক্যান এমআরআইটা পড়তে হবে ইমাম মোল্লা স্যারের বই থেকে। ঠিক আছে, মোটামুটি এগুলোই পড়া। নিউরোলজি পড়া একটু বেশি, কারণ হচ্ছে এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, এক একবার এক এক প্রশ্ন আসে। তো সিলেবাসে অল্প থাকলেও আসলে নিউরোলজি একটু বেশি পড়তে হয়। যা দেখাই দিলাম এর বাইরে দরকার নেই পড়ার, এতটুকু পড়লেই হবে। এখন স্টুডেন্টরা তো অনেকেই চলে গেছে, সেটা হচ্ছে যে আপনাদের নেক্সট যে রবিবারের ক্লাসটা, সেটা এমনও হইতে পারে আমি শনিবার অথবা সোমবার নিতে পারি। সেটা আমি আপনাদেরকে 2 দিন আগে জানাই দিব যে কোন বার নিব। সন্ধ্যাবেলাতেই নিব 7টার সময়, বাট সেটা শনিবার অথবা সোমবার আমি নিতে পারি, এটা আমি আপনাদেরকে জানাবো। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। নেক্সট সপ্তাহে ক্লাস হচ্ছে এন্ডোক্রাইনোলজি, ওইটা আমি আপনাদেরকে জানাবো যে আমি কবে নিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।